যারা আজকে এখানে এলেন, আপনাদের এই মূল্যবান সময় ব্যয় করে, এবং সবার আগে যে ধন্যবাদ আমাকে দিতে হবে সেটা হচ্ছে যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, এত কষ্ট করেছেন এবং যত রকমের যাকে কি বলবো বাংলাতে বলে হ্যাপা নিতে হয়েছে এই প্রোগ্রাম আয়োজন করবার জন্য, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে মঞ্চে আছেন আমাদের ডাক্তার গিয়াস ভাই এবং আমাদের মাহমুদ ভাই আছেন, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, এবং আর যারা যারা আয়োজক আছেন আমি হয়তো সবার নাম জানি না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি বক্তব্যের শুরুতে আমার মনে হয় আমার অ্যাড্রেস করা প্রয়োজন। আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানরা আজকে এই প্রোগ্রামে এসেছেন এবং আমার ঠিক হাতের ডান দিকে তারা এখানে আছেন। তাদের সামনে কথা বলতে পারা যেমন আমার জন্য যেমন খুবই গর্বের ব্যাপার, গৌরবের ব্যাপার, একই সাথে এই মুহূর্তে তাদের সামনে আসলে খানিকটা লজ্জিত বটে। যে দেশটাকে তারা বানিয়ে দিয়ে গেলেন, যেই দেশটাকে তারা পাকিস্তানিদের কবল থেকে উদ্ধার করে দিয়ে গেলেন, তারা জীবিত থাকা অবস্থাতেই আমরা আসলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছি। আমরা সেই দেশটাকে ধরে রাখতে পারিনি। ওনারা ওনাদের দায়িত্ব পালন করে গিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, আর আমরা কিছু ব্যর্থ অমেরুদণ্ডী প্রাণী, আমি নিজেকে বলি আসলে, তারা এই রাষ্ট্রটাকে আমরা এই পর্যায়ে এসে আমরা কিছু পাকিস্তানি শাবকদের হাতে তুলে দিয়েছি না চলে গেছে সেটা অন্য হিসেব। আমরা এই রাষ্ট্রটাকে এই পর্যায়ে যেতে দিয়েছি, এটা আমার অনেক বড় একটা লজ্জা। আমি এই বীর মুক্তিযোদ্ধাদের সামনে এই কথা নিশ্চিতভাবে স্বীকার করি। এখানে অনেকগুলো আলোচনা হয়েছে, অনেকগুলো কথাবার্তা হয়েছে। আমি প্রথম একটা শব্দ বা একটা সেন্টেন্স দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, গিয়াস ভাই যখন তার বক্তব্য দিচ্ছিলেন তখন একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা আমি লিখেছি। প্রশ্নটা এমন যে আমরা কি, বা 5ই আগস্টের পরে উনি প্রশ্ন করেছেন, আমরা কি স্বাধীনতার পক্ষের লোক? বা উনি ওনার অনেক বন্ধুদেরকে দেখেছেন 5ই আগস্টের অবস্থা। একটা জিনিস ভাবেন তো, যে মুক্তিযুদ্ধের 54 বছর পর বাংলাদেশিদের ভাবতে হয় মুক্তিযুদ্ধের পক্ষে কে আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কে আছে। এই একটি ভাবনা আমার কাছে মনে হয় যে আমি যে বা আমরা যে সম্মিলিতভাবে পরাজিত, সেটার একটা চিহ্ন বা স্মারক। এটি কোনো একক পরাজয় না, এটি মনে হয় পুরো বাংলাদেশের পরাজয়। কারণ এমন তো হওয়ার কথা ছিল না। এই স্বাধীন দেশে শুধুমাত্র স্বাধীনতার পক্ষের লোকেরা থাকবে। এই দেশটি মুক্তিযুদ্ধের, এই দেশটি বঙ্গবন্ধুর পক্ষের মানুষ থাকবে, এটাই হওয়ার কথা ছিল, অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই দেশে 54 বছর পরে এসে আমাকে ভাবতে হচ্ছে যে স্বাধীনতার বিপক্ষে কারা রয়ে গেছে। সেদিন একটা ভাষণ দেখছিলাম, জাতির জনক বঙ্গবন্ধু অসম্ভব রকমের আক্ষেপ করে বলছিলেন। উনি গোপালগঞ্জের ওই টোনটাতে তিনি বলছিলেন, আমি হয়তো সেটা বলতে পারবো না। তিনি বলছিলেন, আমি মাফ কইরা দিছিলাম। মাফ কইরা কেন দিছিলাম? যাতে মুক্তিযুদ্ধের পর সবাই একসাথে দেশটাকে গড়তে পারি। কিন্তু আজকে তারা এই দেশটাকে নস্যাৎ করবার পরিকল্পনা করছে। অর্থাৎ বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থাতেই তিনি বুঝতে পেরেছিলেন তার যেই ক্ষমা, তিনি যেই বিশ্বাসটা মাথায় রেখেছিলেন অতীতের অনেক দেশের ইতিহাসের পরে, যে একটা যুদ্ধের পর যদি পরাজিতদেরকে ক্ষমা করে দেশের কাজে লাগানো যায়, এখানে একটা কন্ডিশনের ব্যাপার আছে, যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল না, গণহারে না, কিন্তু যারা খুন করেছে, ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের বিচার কিন্তু চলছিল। এটাও একটু রং মেসেজ চলে যাবে যে বঙ্গবন্ধু খুনিদেরও ক্ষমা করে দিয়েছিলেন, ব্যাপারটা একেবারেই তা না। সোজা কথা হচ্ছে যে একটা অসংখ্য মানুষের
ব্যাপারে যে কথা উঠেছিল, তারা কোলাবোরেটর ছিল, দালাল ছিল, রাজাকার আল শামস। এই সাপের বাচ্চারা একটা সময় যে আমাদেরকে ছবল মারবে, এটা বঙ্গবন্ধু তো অনেক বড় হৃদয় ছিল। ওই হৃদয়ের মধ্যে শুধু একটা কথা, উনি উনি ওই ভাষণে এটাও বলেছে, আমি বঙ্গবন্ধু, আমার কাছে আসলি পর আমি কি কাউরে শাস্তি দিবার পারি? আমার কাছে আসলি পর আমি কি তার কোনো শাস্তি, তার কোনো জেল আমি দিতে পারি? আমি তো বঙ্গবন্ধু। অর্থাৎ তিনি যেভাবে ভাবতেন যে তিনি এই জাতির জনক, বঙ্গবন্ধু, তার একটা নাগরিক, তার দেশের একজন মানুষ তার কাছে এসে বলছে তার ভুল হয়ে গেছে, তিনি ক্ষমা না করে কি করবেন? কিন্তু যারা তার কাছে এই সুদো বা এই ছদ্ম ক্ষমা চেয়েছিল, ভেতরে বিষের সমস্ত আবরণ বেঁধে রেখে বঙ্গবন্ধু তাদের চিনতে পারেনি। 54 বছর পর আমরা তাদেরকে দেখতে পেয়েছি। আমি অনেক প্রশ্ন করতাম, অনেকবার বাবাকে প্রশ্ন করেছি, 75-এর পর কি হয়েছে? আমার আমার অসম্ভব রকমের কৌতূহল ছিল। আমি এক সময় একটু বলা যেতে পারে একটু মকারিও করতাম, আপনারা তো কিছুই করতে পারলেন না 75-এর পর, আপনারা টাকা টাকা দেখলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলো, কিছুই করলো না। আমার তখন মনে হতো যে বাবা মনে হয় একটু কষ্ট পায় যখন আমি একটু খেদুক্তি নিয়ে বললাম যে আপনারা কি করলেন। আপনারা, আমার বাবা, বলে রাখা ভালো, সে সময় আমার বাবার বিরুদ্ধে দুটো মামলা ছিল, মোস্তাকের ওই সরকার দুটো মামলা দিয়েছে। আমার আব্বা 1967 সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একদম, সবসময় বলি এই কথাটা, যে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি 30 পয়সা চাঁদা দিয়ে সে সময় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের একজন সদস্য হয়েছিলেন লক্ষ্মীপুর জেলার। বাবাকে আমি বলতাম যে তা আপনারা করলেন কি? আমি বাবাকে এই প্রশ্ন করতে পারবো না যদি বাবা আমাকে এখন প্রশ্ন করে বসে তোমরা কি করেছো 24-এর পর। আমরা দুজনের দিকে হয়তো অত্যন্ত লজ্জা অবনত মস্তিষ্কে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো, কারণ আসলেই তো আমরা কি করেছি। আমি আজকের একটা দিনের কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আজকে আরো অনেক, আমরা যখন কথা বলছিলাম, আপা সেই বক্তব্যের ভিতরে একটা কথা বলছিলেন যে আমি অনেক কষ্ট করে অনেক রেয়ার ডকুমেন্টস জোগাড় করেছিলাম। খেয়াল রাখবেন কথাগুলো, এই কথাগুলো খুবই খুবই মূল্যবান। তিনি কিন্তু 32 নম্বর ভেঙেছে, কিন্তু দেখেন আবার আক্ষেপের জায়গাটা কোথায়? খুবই মূল্যবান ডকুমেন্টস, নথিপত্র, এই পুরো ব্যাপারটা গিয়াস ভাই বলছিলেন যে ওনাকে খুবই লোনলি মনে হয়েছে, খুবই বিষণ্ণ মনে হয়েছে। একদম ওনার প্রত্যেকটা কথার ভেতর যেমন খুবই বিষণ্ণতা, মলিন একটা কণ্ঠ ভেসে আসছিল, যে সবগুলো ডকুমেন্টস তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, ধরা যাক আমি আওয়ামী লীগ করি, অমুক বিএনপি করে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, রাজনৈতিক নানান ধরনের রেটরিক থাকবে, রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য হবে। পৃথিবীর আর কোন দেশ কি আছে যে রাগ করে তার রাষ্ট্রের সমস্ত ইতিহাসকে মুছে দেয়? আমরা আমাদের জন্মের পর যখন আমরা বুঝতে শিখেছি, আমরা কখনো এটা কি ভেবেছি যে এই দেশে 32 নম্বর কখনো কেউ ভেঙে দিতে পারে? আমার কাছে মনে হয়েছে যে কেন এটা ভাবেনি, কারণ 32 নম্বরটাকে তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পীঠস্থান ভাবেনি। 32 নম্বরটাকে ভেবেছি এই রাষ্ট্রের একটা ইতিহাসের অংশ। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা যখন, বা আমরা যখন, আসলে আপনি যখন বলি তখন মনে হয় যে আমি এটার অন্তর্ভুক্ত না, আমি তো এটার অন্তর্ভুক্ত। আমরা যখন পহেলা বৈশাখে লাল কিংবা নীল বা সাদা রঙের পাঞ্জাবি পরে আমরা বর্ষবরণ উৎসবে যেতাম, পান্তা ইলিশ খেতাম, আমাদের নারীরা, আমাদের মা বোন বন্ধুরা যখন সাদা শাড়ি লাল পাড় পরে এই আনন্দ মিছিলে অংশ নিতেন, আমরা যখন
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা অনুষ্ঠান করতাম। আমরা যখন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম করতাম, আমরা কি কখনো বুঝতে পেরেছি যে আমাদের কাঁধের পেছনে একটা অদৃশ্য দেশ ছিল? এই দেশের কিছু অদ্ভুত নাগরিকও ছিল, আমরা তাদেরকে কখনো দেখতে পাইনি। কেমন নাগরিক ছিল? একটু নাগরিকদের কথা আমি বলি। যখন আমি বর্ষবরণ করতাম, আমি ভাবতে পারিনি যে আমার কাঁধের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে এবং ফিস ফিস করে বলছে, একবার সুযোগ পায়া নেই। ওই লাইনটা আমরা কখনো শুনতে পাইনি। আমরা অসম্ভব রকমের নিশ্চিত ছিলাম যে এই দেশে কালচারাল বিপ্লব হয়েছে। আমরা খুবই নিশ্চিত ছিলাম যে মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ধারণা ছিল বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ধারণা ছিল জয় বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আমরা বুঝবই বা না কেন? দুটো উদাহরণ দেই। যেই ছেলেটি বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দিচ্ছে, তুমি আমার বঙ্গবন্ধু, তুমি আমার প্রাণ, তুমি আমার জান, ওই ছেলেটি যে সার্জিস আলম হবে, ওইটা আপনি আর আমি বুঝবো কিভাবে? ওইটা বুঝতে পারার আসলে মাপকাঠিটা কি? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যখন এই আন্দোলন চলছে, যারা বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে বলছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আপনি বুঝবেন কিভাবে যে ওরা সফল হলে বঙ্গবন্ধুর বাড়িটাই ভেঙে দেবে? অদ্ভুত না? অর্থাৎ আমাদের অগোচরে এমন একটা প্রতারক চক্র ছিল, যারা বঙ্গবন্ধুকে প্রশংসার আড়ালে মূলত বঙ্গবন্ধুকে ঘৃণা করত। আমাদের সম্মিলিত ব্যর্থতা যদি থেকে থাকে, সেই ব্যর্থতাটা হচ্ছে আমরা তাদেরকে চিনতে পারিনি। এই চিনতে না পারা একদিকে ভালো, আবার একদিকে খারাপ। খারাপ দিকটা যেমন কিছুক্ষণ আগে একজন আমাকে একটা ছবি দেখালেন, তার বাবার পায়ের নিচে কোপ দেওয়া হয়েছে। কে যেন ছবিটা দেখালেন আমাকে একটু আগে? এই যে উনি বসে আছেন, ভদ্রলোক কুয়েতে থাকতেন, তিনি আমাকে ছবিটা দেখিয়েছেন। এরকম অসংখ্য বাবা একদম বৃদ্ধ একজন মানুষকে কুপিয়ে তার পায়ের সেটাকে অনেকটা রক কেটে দেওয়ার মতো একদম অবস্থা, এমন জায়গাতে কোপ দিয়েছে তার রগের জায়গাটা। তো এরকম অসংখ্য স্টোরি তো আছে। এটা তো একটা, এই স্টোরির থেকে বড় স্টোরি, মা ছেলেকে না পেয়ে মাকে খুন করে গেছে পঞ্চগড়ে। আমরা এর মধ্যে দেখেছি কিভাবে জবাই করেছে। এটা যেমন একটা ভয়ঙ্কর জায়গা যে আমাদেরকে অসংখ্য রক্ত দিতে হয়েছে। কিন্তু একদিকে আমি মনে করি যে এই সংকট আমাকে এটা বুঝিয়েছে যেখানে এমন অসংখ্য মানুষও রয়ে গেছে যারা দুদিনে জয় বাংলা বলে চিৎকার দিয়ে ওঠে। আমি নিশ্চিত এই হল রুমে যারা বসে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে এই মানুষগুলো কখনো কোনো টেন্ডারের জন্য যায়নি, কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অর্থ কিচ্ছুর জন্য যায়নি। উদাহরণটা দেওয়া যেতে পারে, গিয়াস ভাইয়ের কথা বলা যেতে পারে। ওনারা চিকিৎসক মানুষ, রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা হয়তোবা নাই, বা হয়তোবা কখনো ছিল। কিন্তু 5ই অগাস্টের পর তাদের মনে হয়েছে যে শুধু আওয়ামী লীগ তো ডুবে যাচ্ছে না, পুরো বাংলাদেশ ডুবে যাচ্ছে। আমি সুলতান আপার কথা ধরতে পারি। সুলতান আপার সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতা যখন হতো, অনেক আলাপ হতো যে আওয়ামী লীগের সময় আমাদের বলার মতো তো অনেক কিছু আছে। কিন্তু একই দিকে ওই আক্ষেপ শেষে তো সুলতান আপা এটাও বলতো যে আওয়ামী লীগ হেরে যাওয়া মানে তো পুরো বাংলাদেশ হেরে যাওয়া। এই জন্য বোধ করি সবচাইতে বড় সমালোচক আওয়ামী লীগের মুস্তফা অসাধারণ একটা উক্তি দিয়েছিলেন। আমি জানি না সেই উক্তিটা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, আমি আরেকটু স্মরণ করাই। খুব ইন্টারেস্টিং কথাটা, এই কথাটা মনে রাখা উচিত। এই কথাটার সাথে ওই আলাপটারও যোগাযোগ আছে। কোন আলাপটা? প্রথমে উক্তিটা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি হেরে যায়, পুরো বাংলাদেশ একসাথে হেরে যায়। আওয়ামী লীগ যদি জেতে, তাহলে আনফরচুনেটলি আওয়ামী লীগ একা জেতে। এটা কোনো খারাপ কথা না। খারাপ মানে ব্যাপারটা এমন যে আওয়ামী লীগ জিতলে আসলে জয়লাভটা তো আসলে দলের হয়, কিন্তু যখন ও হেরে যায় তখন কিসে কিসে টান পড়ে।
আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বইয়ের পাতাতে দেখেছেন না যে জয় বাংলা শব্দটা বলা যেত না? একসময় কি মনে হতো আপনাদের অনেকের যেটা খুবই এক্সাজারেশন হচ্ছে, খুব বাড়িয়ে বলছে? এখন চোখের সামনে আমরা দেখতে পেয়েছি রায়হান আর মাসুদ শুধু জয় বাংলা বলেছে বলে খুন করে ফেলা হয়েছে। চোখের সামনে দেখেছি অসংখ্য অসংখ্য শুধু জয় বাংলা বলার জন্য আব্দুল লতিফ সিদ্দিকীকে, মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে। পান্না সাহেব, যিনি নিজে এক সময় এই আন্দোলনকে সমর্থন করেছিল, শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বলবার কারণে তাকে আজকে জেলে যেতে হয়েছে। আমার যে হাসি হাসি মুখটা দেখেছেন, এই হাসি হাসি মুখটা খুবই কষ্টের। এইটার ভিতরে এত বেশি কষ্ট আছে, এটাকে হাসি হিসেবে ভাবার কোনো কারণ নেই, এগুলো কষ্টের হাসি। আমি আপনাদেরকে কয়েকটা, আমার কাছে মনে হয় যে কয়েকটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আপনাদের শক্তি সম্পর্কে আমার মনে হয় আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া দরকার, যেটা আপনারা জানেন। আমরা এখানে কেন এসেছি, আমরা এখানে আলোচনা করছি, কথা বলছি, বাট আমরা বাসাতে কি নিয়ে যাব? আমরা এই আলোচনা শেষ করার পর আমি যদি বলি যে আওয়ামী লীগ 6 মাসের পরে ব্যাক করবে, 6 মাসের পরে এমন এমন ঘটনা হবে, আমি আপনাকে বলতে পারি অনেক কথা বলার আছে বা আমার সম্ভাবনার কথা বলি, আপনাদের কোনো লাভ নেই। আমার কাছে মনে হয় যে এইটা লাভ আছে যে আপনারা যে এক একজন নিজেই একটা ভীষণ শক্তিধর মানুষ, এটা মনে করিয়ে দেওয়া। যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি প্রশ্নের উত্তরটা কি আসে। গোপালগঞ্জে গণহত্যা হয়েছে, তাই তো? আপনাদের চোখের সামনে এটা আপনারা দেখেছেন, তাই না? আমার ডান দিকে বাম দিকে সামনে সবাই তো দেখেছেন। কয়জন মানুষ এইখানে আছেন এই গণহত্যার কথা বলে জাতিসংঘে ইমেল করেছেন? দেখি হাত ওঠান। 1 জন 2 জন 3 জন, আর তাই না? এখানে আমি মোটামুটি যেটা কাউন্ট করতে পারি, এখানে 70, 80, 90 জনের মতো মানুষ আছেন। এই 70, 80, 90 জন মানুষের মধ্যে মাত্র 3 জন মানুষ ইমেল করেছেন। আচ্ছা, বাংলাদেশে গত সিদ্দিক ভাই তো উনি তো উনি শুধু ওনার দেহটা আছে, উনি ওনার মতো করে লড়াই সংগ্রাম, উনাকে আমি ধরছি না এই কারণে যে উনি তো করবেনই, এটা বাই ডিফল্ট উনি করবেনই। কিন্তু আপনারা গত 1 বছর যা হয়েছে, ইউনাইটেড নেশনসের নিউ ইয়র্ক ব্রাঞ্চ আছে, জেনেভা আছে, আরো অনেক জায়গা আছে, ইউনাইটেড স্টেটসের সিনেটর, কংগ্রেসম্যান, পলিটিশিয়ানস, পোয়েট, যারা লেখালেখি করে, নোবেল লরিয়েট, অসংখ্য মানুষ আছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো যে এই যে গত 1.5 বছরে বাংলাদেশে এত অরাজক ঘটনা ঘটলো, আমি বলতে পারি এখানকার বেশিরভাগ মানুষ এখানে আমেরিকান সিটিজেন কিংবা সেটেলড। এখানে আপনারা তো এই দেশের নাগরিক হিসেবে প্রশ্ন করতে পারতেন যে আমার দেশের একজন অ্যাম্বাসেডর বাংলাদেশে আছে, পিটার হাস কেন বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিতে হস্তক্ষেপ করবে? আপনারা তো এই দেশেরও নাগরিক, আমেরিকান হিসাব আপনার আছে, আমেরিকান তো আপনারা ট্যাক্স দেন, কয়জন করেছেন সে প্রশ্ন? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গত 1.5 বছরে যত খুন খারাপি হয়েছে, এখানে কয়জন মানুষ আছে যে ইউনাইটেড নেশনস বা কোনো এমপি, কোনো মন্ত্রী কারো কাছে চিঠিপত্র পাঠিয়েছেন? আমাকে একটু হাত উঠিয়ে দেখাবেন। গত 1 বছরে 1, 2, 3, 4, 5, 6, 7 জন। এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের ভেতরে যে অপরিসীম শক্তি, এই শক্তিকে আপনারা এই পাওয়ার ব্যাংকের মতো স্টোর করে রাখলে আপনার লাভ কি? এটা তো, এই পাওয়ার ব্যাংকে শক্তিটা স্টোর করি কেন? আমার যখন মোবাইলটা এখন চার্জ চলে গেছে, আমি পাওয়ার ট্রান্সফার করছি, তো বাংলাদেশ ডুবে যাচ্ছে, আপনি এত পাওয়ার নিয়ে বসে আছেন কেন? বাংলাদেশে এখন যা হচ্ছে
সেইটা যদি বাংলাতে লিখে একটু চ্যাট জিপিটি কে দেন, চ্যাট জিপিটি আপনার জন্য একটা ইমেল লিখে দিবে। আপনার কাজ হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস থেকে ওটা দেওয়া, সাবজেক্ট লেখা আর একটা ইমেল অ্যাড্রেসে পাঠা দেওয়া। ভাবেন তো যে আগামীকালকে আপনার গোয়েন লুইস, ইউনাইটেড নেশনসের যিনি অন্যতম লাল বদর, কিংবা এখন যিনি জাতিসংঘের প্রধান আছে, সে ভদ্রলোকের নাম যেন কি, আপনার অ্যান্টোনিও গুন্তারেস, তাই তো? আচ্ছা ভাবেন তো যে কালকে সকালবেলায় ভদ্রলোক উঠে দেখলো তার ইমেলে 80টা ইমেল আসছে। একবার খালি এটা কল্পনা করেন, 80 জন মানুষ, ধরা যাক এখানে 1 2 3 4 5 6 7 জন বীর মুক্তিযোদ্ধা, 7 জন বীর মুক্তিযোদ্ধা লিখলেন যে এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি, এই দেশকে আমি পাকিস্তানি হানাদারের কবল থেকে উদ্ধার করেছি, তুমি কে আমার দেশে নাক গলানোর জন্য? সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা বারবার বলি যে আমাদেরকে সাদাদের কাছে যেতে হবে, অমুক জার্নালিস্টের কাছে যেতে হবে। আমি লাইফে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমার নিজের শক্তিকে আমি কখনো ব্যবহার করতে শিখিনি। আমি যখন প্রথম আইনজীবী হিসেবে শপথ নেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে, আমার মনে আছে, আমি একমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি, বাংলাদেশ বলি, ওই অঞ্চলের আমি একমাত্র ছিলাম। আমি যখন আমার মনে আছে, আমি যখন আমার মূল কোর্টগুলোতে আমি সাবমিশন দিতাম বা আমি আর্গুমেন্ট করতাম আমার বারেট লর সময়, আমাকে একবার আমার টিচার ডেকে আমাকে বলেছে যে তোমার ফ্যামিলিতে কেউ লয়ার আছে? আমি বলেছি ইয়েস। উনি আমাকে বলেছে যে তোমার সাবমিশনটা অদ্ভুত সুন্দর হয়েছে। আমাদের কেন, আমি এই কথাটা কেন বললাম জানেন? সেটা হচ্ছে আমার কাছে সবসময় মনে হতো যে ও সাদা, ও পারবে, আমি পারবো না কেন? আমি নিজেকে এমন ভাবে মনে করি যে পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো পজিশনে আমি কম্পিট করতে পারি, ওই কনফিডেন্ট আমি সব সময় মাথায় রাখি। ও যদি পারে, আমি পারবো না কেন? ও যদি আর্গুমেন্ট করতে পারে কোর্টে, আমি বলতে পারবো না কেন? ভাষার সমস্যা, কিসের ভাষার সমস্যা? আমি জানি তো, আইনটা জানি তো, না এন্ড অফ দ্য ডে আমি আইনটা তো জানি, বুঝি তো। আমার কাছে মনে হয় যে এই অনুরোধটুকু আমি আজকে আপনাদেরকে করতে পারি। ভাববেন একটু বাসাতে গিয়ে যে একটা মানুষ 1981 সালে দেশে ফিরলেন, বাবাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, 3 ভাইকে মেরে ফেলেছে, 2 ভাইয়ের স্ত্রীকে মেরে ফেলেছে, ওই বাসাতে মেরে ফেলেছে বাকি আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলেছে, ফুফা খালু সবাইকে মেরে ফেলেছে, শুধু 2 জন মাত্র মানুষ বেঁচে ছিল। কিভাবে মানে সৃষ্টিকর্তা কি রহম করেছিল, 2 জন মানুষ বেঁচে গেছে। এই 2টা মানুষ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দি সাইলেন্ট হিরোইন আমি বলবো আমাদের ছোট আপা শেখ রেহানা, আপার পাশে ছায়ার মতো তিনি এতটা বছর ধরে থেকে গেলেন। এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি বলি, আপা আমার অ্যাসেসমেন্ট বলে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বলে, আমি যেভাবে জিনিসটাকে দেখি, উনি 3 থেকে 4 ঘন্টা, বা আমার মনে হয় সবচেয়ে বেশি ঘুমান উনি 5 ঘন্টা ঘুমান। এটা আমি কিভাবে জানি? কারণ আমি খুব ভোরে ওনার সাথে ফোনে কথা হয়েছে, আমার রাতের 12টা 1টার সময় ওনাকে আমি ফোনে পেয়েছি। আমার মনে হলো তিনি ঘুমানটা কোন সময় আসলে। তো একদিন আমাকে ছোট বাবা বলেছে যে 24 ঘন্টা ওনার একাধিক ফোন আছে, 24 ঘন্টা ওনার ফোন আসতে থাকে, 24/7 এবং এভরি সিঙ্গেল সেকেন্ড। এবং উনি ফোনগুলো ধরেন, কথা বলেন, ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস, এনি ওয়ান। উনি তো আর এগুলা মানেন না, সবাই তার নেতা কর্মী, সবাই তার এই দেশের নাগরিক। আচ্ছা, 80 ইয়ার্স ওল্ড একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করতে পারে, তা আপনি একটা ইমেল করতে পারেন না কেন? আমি আজকে 5ই অগস্টের পর আমি ঠিক জানি না যে আমার সন্ধ্যা কখন হয়, সকাল কখন হয়। আপনারা আমার চোখের দিকে তাকালে দেখবেন আমার 2টো চোখ লাল হয়ে আছে। আমি জানি না আমি ঠিক ভালোভাবে কবে ঘুমিয়েছি, আমার কোনো ধারণাই নাই আসলে।
আমার কোনো সংসার নাই, আমার কোনো পুত্র কন্যা কে কোথায় কখন, আমার মেয়ে কোন ক্লাসে পড়ে তাই আমি ভুলে গেছি। এবং ইটস নট ফান, ট্রু। এর কারণ হচ্ছে যে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যুদ্ধটা, এই যুদ্ধে যদি আমি সংসারী হই, আমার কাছে মনে হয় আমি প্রতারণা করলাম। আমি আমার ওয়াইফকে পরিষ্কারভাবে বলেছি, হয় বাংলাদেশ, তা না হলে মৃত্যু। আমি তাকে পরিষ্কারভাবে বলেছি যে আমার মনে হয় যে আমাদের সামনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের গেরিলা যুদ্ধে যেতে হতে পারে, সশস্ত্র সংগ্রাম হতে পারে, এটা আমি ধারণা করে বলেছি। এবং আমাকে যাতে খরচের খাতাতে ফেলে দেয় যে আমি হয়তো আর কখনো ফেরত না আসতে পারি, এইভাবে রাস্তায় নেমেছি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেককে একটা পণ করে আমার মনে হয় সামনে যাওয়া দরকার। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একা সব করে দেবেন, আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করে দেবে, আবার অনেক করেছে এই দেশের স্বাধীন, অনেক করেছে। কি পেয়েছে বিনিময়ে? বিনিময়ে পেয়েছে উনি তো পাকিস্তানের কারাগারে বসে কাবাব খাচ্ছিলেন, উনি তো পাকিস্তানের কারাগারে বসে খুব আরামে ছিলেন। উনি খারাপ, উনি এক নায়ক, উনি এই দেশকে স্বাধীন করেন নাই, সবাইকে রেখে পালিয়ে গেছেন। এগুলো শুনতে হয়েছে না? একটা আস্ত অকৃতজ্ঞ, বেঈমান, আনগ্রেটফুল একটা দেশের নাগরিক আমরা, একটা অকৃতজ্ঞ, একটা ভয়ঙ্কর খারাপ দেশের নাগরিক আমরা। ফলে আমরা যারা এখানে আছি, আমরা বরঞ্চ এই বাংলাদেশ হচ্ছে কর্নার লোক। এই দেশটা আসলে আমরা বলি আমাদের, এখন তো দেখা যাচ্ছে এই দেশটা রাজাকারের বাচ্চাদের। এত রাজাকারের বাচ্চা এলো থেকে কি করেছি আমরা? কিছু করতে পারিনি। ফলে আমার কাছে মনে হয় যে এই মোদ্দা কথাটা আমার বলার ছিল। আমি জানি না আমার এই কথা শুনে আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন নাকি আসলে অনুধাবন করতে পেরেছেন। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কর্তব্য আছে। নাম্বার ওয়ান, এইটা একটা আমার বলার প্রয়োজন ছিল, আমি বলেছি। আপনারা নিশ্চয়ই জুলাই সনদের নাম শুনেছেন। জুলাই সনদ 2025। জুলাই সনদ 2025 আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন এই জুলাই সনদে বলা হয়েছে স্বাধীনতার যে ঘোষণা দেওয়া হয়েছে 26শে মার্চ, এইটা থাকবে না। আচ্ছা, স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 10ই এপ্রিল দেওয়া হয়েছিল সেটি আর থাকবে না। 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণ দেওয়া হয়েছিল এটিও সংবিধানে আর থাকবে না। এখন আপনি আমাকে বলেন যে 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা আর স্বাধীনতার ঘোষণাপত্র যদি না থাকে, একটা রাষ্ট্রে আর কি থাকতে পারে? আপনারা 26শে মার্চ নিয়ে নানামুখী বক্তব্য শুনেছেন, স্বাধীনতার ঘোষণা দেয় নাই, আমি শুনি নাই, শুনেছেন তো? আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু তো স্বাধীনতার ঘোষণা দেয়নি, এই সমালোচনা তো শুনেছেন। আমি ওই দুইটাকে ধরেন ঝেড়ে ফেলে দিলাম। স্বাধীনতার ঘোষণাপত্রকে নিয়ে গত 54 বছরে আমি অন্তত পক্ষে কোনো ডিসপিউট শুনি নাই। আমি জানি না আপনারা শুনেছেন কিনা, আমি অন্তত পক্ষে শুনি নাই। স্বাধীনতার ঘোষণাপত্র কেন এটা করেছে জানেন? এটা একটু আপনাদেরকে বলে রাখি, এই আইনি প্যাচটা আপনারা বুঝবেন। স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কারভাবে লেখা আছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল 26শে মার্চে। এই স্বাধীনতার ঘোষণাপত্রে এইটাও বলা আছে যে এই স্বাধীনতার ঘোষণাপত্রই আমাদের প্রথম সংবিধান। এই দুইটা কারণে এরা বুদ্ধি করে বের করেছে এই দুইটাকে এখান থেকে সরাতে হবে। তাহলে থাকলো কি রাষ্ট্রের মধ্যে? ওইখানে বলেছে যে রাষ্ট্র যদি কেউ দখল করে অবৈধভাবে, তাহলে তার কোনো শাস্তি হবে না। তার মানে কি? আমরা আইনে একটা কথা বলি, ফ্লাড গেট ওপেন করে দেওয়া। অর্থাৎ আপনাকে ফ্লাড গেট ওপেন করে দিয়েছে, আপনি যা ইচ্ছা তা রাষ্ট্র দিয়ে করতে পারবেন। এইটাকে তারা নাম দিয়েছে জুলাই সনদ। তো জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়িত কিভাবে হবে? পার্লামেন্ট কোথায়? এই তারা বলছে যে আমরা 106 অনুচ্ছেদের বদৌলতে এই সরকার গঠন করেছি। আমি এদেরকে কি বলি? আমি এদেরকে বলি টোকাই, জঙ্গি। এবার জঙ্গি হামলা হয়েছে, এটি তো বলেছি। জঙ্গি হামলা তো আপনাদের কারো মনে হয় যে জঙ্গি হামলা ছাড়া এটাকে আর অন্য কিছু আপনাদের বলে মনে হয় নাকি? অন্য কোনো ধরনের ভিন্ন মত আছে?
আচ্ছা, এটি যে একটা অবৈধ ইলিগাল গভর্নমেন্ট ইউনূসের, এটা নিয়ে তো আপনাদের কারো কোনো নাই। আমি এখানে আপনাদেরকে আইনি জায়গাটা বলি। তারা বলছে যে তারা 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠন করেছে। 106 অনুচ্ছেদ ব্যাপারটা কি? 106 অনুচ্ছেদ হচ্ছে বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটে যেই ঘটনাতে সরকার কিভাবে চলবে এটা কেউ জানে না, তখন রাষ্ট্রপতি যদি বেঁচে থাকে, রাষ্ট্রপতি তখন প্রধান বিচারপতির কাছে জানতে চাইবে, জনাব প্রধান বিচারপতি আমি এখন কি করিব। তখন প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট হিয়ারিং ডাকবে, ফুল কোর্ট হিয়ারিং। ওই পুরা কোর্টে হিয়ারিং হবে। হিয়ারিং হওয়ার পরে তখন প্রধান বিচারপতির সমন্বয়ে অ্যাপিলেট ডিভিশন একটা সমাধান দিবে, চাপা দিবে না, শুধু সমাধান দিবে যে এইটা 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 করতে পারেন। তারা করলো কি? এইটা করলো, বললো যে আমরা প্রধান বিচারপতির ফুল কোর্ট হিয়ারিং হয়েছে, এই প্রধান বিচারপতি বলেছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। এই প্রথমে এটা জানলাম। হঠাৎ করে বোমা ফাটালেন মহসিন রশিদ নামে এক ভদ্রলোক। তার সন্দেহ হয়েছে, সে বলেছে যে আচ্ছা রাষ্ট্রপতি যে আপনার কাছে জানতে চেয়েছে এটা নথি দেন। এই নথি তো আর বের করতে পারে না। ওইখানে লেখা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগ পত্রও বের করতে পারে না। আচ্ছা, এগুলো নিয়ে যখন কথাবার্তা চলছিল তখন বেরুশিকের মতো বাংলাদেশ সেনাবাহিনী একটা লিস্ট পাবলিশ করে দেয়। ওই লিস্টের মধ্যে দেখা যায় যে প্রধান বিচারপতি যখন ক্যান্টনমেন্টের ভিতরে ছিলেন। আচ্ছা, ক্যান্টনমেন্টের ভেতরে থেকে ফুল কোর্ট হিয়ারিংটা হলো কিভাবে? এই কথাটা যখন জানাজানি হয়ে গেল, তখন জামাতি যে উকিল আছে শিশির মনির, সে বলা শুরু করলো যে 106 অনুচ্ছেদ অনুযায়ী আসলে সরকার গঠন হয় নাই, এটা হয়েছে জনগণের ইচ্ছার উপরে প্রতিফলিত হয়ে। আচ্ছা, জনগণের ইচ্ছা, আমাকে ডিজিএফআই এর একজন কর্মকর্তা বলেছিল যে 5ই অগাস্টে বাংলাদেশে 92,000 লোক ঢাকায় ঢুকেছিল এবং টোটাল তাদের এস্টিমেট হচ্ছে 1 লাখ। আমি ধরে নিলাম 5 লাখ লোক। আচ্ছা, আরেকটু ধরি 10 লাখ, আচ্ছা আরেকটু ধরি 20 লাখ, আরেকটু ধরি 30 লাখ। 30 লাখ হয়েছে বলে মনে হয় আপনাদের? আমি 30 লাখই ধরলাম। এখন বলেন তো 20 কোটি জনগণের মধ্যে 30 লাখ কতজন? যারা অঙ্কে ভালো তারা নিশ্চয়ই বের করে ফেলেছেন, এটা সামান্য একটা অংশ। তাহলে জনগণের অভিপ্রায় কে দিল? অর্থাৎ আমি গদি দখল করলাম, সেনাবাহিনীর একটা অংশ বিট্রে করেছে, ফলে আমি গদি দখল করে ফেলেছি। তো এখন আমি যদি ধরেন কালকে এই যমুনা লাথি মেরে ভেঙে দেই, তাহলে কি বলা হবে? কালকে যদি আমার লোকজন গিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন গিয়ে দখল করে ফেলে, তাহলে কি হবে? এই হচ্ছে আইনি পজিশন। আমি আমার মনে হয় অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছি। আমি শেষ দুটো প্যারাতে যেই কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখন কাছে বাংলাদেশ একটা জরুরি অবস্থার দিকে হাঁটছে। আপনারা কেউ অবাক হবেন না যদি শোনেন যে ওয়াকারকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছে। অবাক হওয়ার কিছু নাই। ওয়াকারকে এমন কিছু উপাধি দেওয়া হয়েছে যেটা আপনার কাছে অবিস্মরণীয় মনে হচ্ছে। তবে বাংলাদেশ একটা ভয়ঙ্কর অগ্নি গর্ভের দিকে যাচ্ছে। নাম্বার 1, আমাদের কাছে বা আমার কাছে যেই তথ্যগুলো আছে তাতে মনে হয় যে বাংলাদেশ একটা কমপ্লিটলি ব্যর্থ রাষ্ট্রের দিকে হাঁটা শুরু করেছে। আব্দুর রহমান ভাই, আমাদের এমপি মন্ত্রী ফরিদপুর জেলা, তিনি একটা চমৎকার কথা বলেছিলেন, আমি তার কথা অনুসরণ করি। সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যেই সাপ ছবল মেরেছে সেই সাপ বিষও নামাতে পারে, ইউ নেভার নো। একটু আগে সিদ্দিক ভাই বলেছে যে 5ই অগাস্ট যে হবে আমরা জানতাম, আগের দিনও তো বুঝতে পারিনি। ফলে কালকে বাংলাদেশে কি হতে পারে আপনি জানেন না। আমি শুধু আপনাদেরকে একটা তথ্য দিই। সেনাবাহিনীর একজন মেজর, অ্যাক্টিং মেজর আমাকে বলেছে আলাপে কত কসরত করে তারা যোগাযোগ করে। উত্তপ্ত কড়াই যেমন থাকে না, উত্তপ্ত কড়াই, সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা ওইভাবে চলছে। তাদের কথা হচ্ছে যে আমরা সরকারি চাকরি করেছি, সরকারি চাকরির সময় আমরা মৌলবাদী, খুনি,
এগুলোকে ধরেছে। এদেরকে ধরার কারণে এখন আমাদের 15 জন অফিসারকে সিঙ্গেল আউট করেছে, সিঙ্গেল আউট করে আমাদের বিচার করছে। একটা জিনিস খেয়াল করেন, এলিয়েনেশন একটা শব্দ আছে, বিচ্ছিন্নতা বোধ। বাংলাদেশ পুলিশের মধ্যে ভয়ঙ্কর ভাবে এই ব্যাপারটা আছে। যেমন পুলিশের 3000 লোককে মেরে ফেলেছে, ওদের কোনো মানে মনে হচ্ছে যে গন্ডারের চামড়া, তাদের কিছুই আসলো গেল না, কেউ ওগুলো নিয়ে কথা বলে না। পুলিশ যেই পুলিশ সেই পুলিশই। এখনো দেখছি আপনার শিক্ষকদেরকে পেটাচ্ছে বসে বসে, ছাত্ররা নেমেছে আন্দোলন, তাদেরকে পেটাচ্ছে। আচ্ছা, পুলিশের কথা আমি বাদ দিলাম, পুলিশের একটা গন কেস। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে একটা ব্রাদারলি একটা ব্যাপার ছিল, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারদের সাথে কাকের একটা সম্পর্ক আছে, খারাপ অর্থে না, ভালো অর্থে। কখনো কাককে মারা যেতে দেখেছেন? দেখবেন একটা কাক যদি মারা যায়, সারা এলাকা ওই অনেকগুলা কাক এসে কোত্থেকে যেন কাকা শুরু করে। কাকের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে কাক ভাব প্রবল ছিল, যে ওদের একজন অফিসারকে মারলে ওরা এটা নিতে পারে না। ওদেরকে এইটা বোঝানো হচ্ছে যে এই 15 জন অপরাধী, তোমরা কেন এটা অপরাধের ভার দিবা? কিন্তু এই বুঝে কোনো কাজ আসছে না। সেনাবাহিনীর মধ্যে ক্যাপ্টেন, মেজর্স, লেফটেন্যান্ট কর্নেল, এই 3টা পর্যায়ে এবং সৈনিক পর্যায়ে এমন অসন্তোষ যে আপনি জানেন না যে কালকেও দেখা যাবে যে ধুম করে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কাউকে মেরে ফেলেছে বা একটা ঘটনা ঘটে যাচ্ছে। এটা আমার ধারণা, অ্যাটলিস্ট সৈনিকদের সাথে কথা বলে, অফিসারদের সাথে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে। লাস্ট যে ব্যাপারটা, আমি যখনই এই কথা বলি তখনই আমাকে অনেক সমালোচনা করা হয়, আমাকে বলা হয় আপনি এটা কেন বললেন না বললেন। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এই মতামতটা আপনাদের কাছ থেকে নেই, আপনাদের কাছে কি মনে হয় না যে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো উপায় এখন পর্যন্ত আছে? বলেন তো। আমি জানি না আপনারা কয়জন আমার সাথে একমত হবেন। সিদ্দিক ভাই পলিটিশিয়ান, কারণ সিদ্দিক ভাই এটা বলতে পারে না, ঠিক আছে, আমি এটা মানলাম। আমি ব্যক্তিগতভাবে একটা আওয়ামী লীগের হয়ে, কারণ সিদ্দিক ভাই যেটা বলবে সেটা আওয়ামী লীগই বলেছে, আমি যেটা বলছি এটা আওয়ামী লীগ বলছে না, ফলে আমার জন্য এই সুবিধাটা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি আমাকে জয় বাংলা বলতে দিবেন না, আপনি আমাকে বঙ্গবন্ধুর নাম মুখে আনতে দিবেন না, আমি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, তাহলে আমি কি করব? আপনি আমাকে বলেন আমি কি করব? আমি ব্যক্তিগতভাবে যেটা করব, যদি আমি যদি আজকে দেশে থাকতাম, আমি হয়তো দেখা যেত রিভলভার নিয়ে কাউকে গুলি করে নিজের মাথায় নিজে গুলি করে ফেলেছে, ওকেও মারবো আমিও মরবো, মানে এইটা ছাড়া তো আমার কোনো উপায় নাই। ফলে আমার কাছে মনে হয় ওই পাকিস্তানিরা যা করেছে, এই এখনকার এই পাকিস্তানে আজকে 8 জন পাকিস্তানি অফিসার এসেছে, এরা আজকে র্যাডিসন ব্লুতে অবস্থান নিয়েছে, সব আইএসআই এর এজেন্ট। আজকের খবর এটা, ওদের ওয়াইফ সুদ্ধা এসছে এখানে। হ্যাঁ, মিয়ানমারের মধ্যে আমার দেশের মাটি ব্যবহার করে মিয়ানমার দখল করবে, আমার দেশকে আলাদা করে পার্বত্য চট্টগ্রামে একটা দেশ বানা ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রী তো এগুলো বলতে 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 সারা বছর এগুলো বলেছে, এখন তো মানুষজন চুপচাপ খালি দেখছে। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আপনার আলাদা পাস তৈরি করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটা আশার কথা হচ্ছে এমন, লাস্ট যেটা হোপ আমাদের, কে জানি বললো আমি আসার পরে, জয়তুর্য বলেছে টাইগার আভি জিন্দা হ্যায়। বলেন তো টাইগারটা কে? না 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 না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলি, আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছি না। শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, উনি সুস্থ কি? উনি বলে যে তোমরা সারাদিন ওষুধ খাও, আমি কোনো ওষুধ খাই না। বলে তোমরা তোমাদের কত রোগ বালাই এই বয়সে তোমাদের হয়ে গেছে, তোমরা, আমি কোনো ওষুধ খাই না। উনি কোনো ওষুধ কিছু খান না। নাম্বার 1, মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, এখনো পর্যন্ত আপনার বাংলাদেশটা বেঁচে আছে। ওই যে অনেকে, আমি কিন্তু আপনাদেরকে ভাবার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে হোপ দেখাচ্ছি। দিস ইজ দ্য ফ্যাক্ট। শেখ হাসিনা সাম্রাজ্যবাদী, বুর্জোয়া, এই ক্যাপিটালিস্ট, এদের শত্রু 1 নাম্বার। 2 নাম্বার, যারা এই দেশকে দখল করতে চায় তাদের 1 নাম্বার শত্রু হচ্ছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে, আমি এখনো আপনাদেরকে বলছি, এখনো বলছি, বাংলাদেশের স্বপ্ন বেঁচে আছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ স্বাধীন হবে, এটা আমি জানি, খুব ভালোভাবে জানি। প্রধানমন্ত্রী ওনার যা করণীয় সেটা তিনি করছেন, সোজা কথা। আমার মনে হয় সবাই এখানে জ্ঞানী গুণী মানুষ, আমার খুব বেশি কিছু এক্সপ্লেন করার দরকার নেই। প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে, বলা হয়ে থাকে, এটা বলা হয় যে প্রধানমন্ত্রী সব সিদ্ধান্ত একা নিতেন, এই করতেন সেই করতেন। আমি যখন চোখের সামনে দেখি আমার সামনে একটা মাউন্টেন তো সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত, উনি এত উচ্চতায় পৌঁছে গেছেন, আমি এই আস্থাটা রাখতে পারি। খালি ভাবেন তো যে 5ই অগাস্ট ওনাকে মেরে ফেলা হয়েছে, আপনি কি করতেন? এখানে একটা মানুষ আসার মতো আপনাদের শক্তি হতো? ফলে এই সাহসটা নিয়ে ঘুমাতে যাবেন যে শেখ হাসিনা এখনো জীবিত আছেন, আর আপনার কাজটা আপনাকে করতে হবে। এই এতটুকু যদি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ভয়ের কোনো কারণ নাই। জয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।